তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি হ্যালো, স্যার। 33 মাত্র। আচ্ছা, আমরা কিছুক্ষণ ওয়েট করি, ফ্রেন্ডরা জয়েন করুক। সবাই কি জানে যারা এখন ক্লাস হবে? জি স্যার, আমি জানিয়ে দিয়েছি সবাইকে। ফুডের ওরা কি আসছে? স্যার, ফুডদেরকেও আমি জানিয়ে দিয়েছি, ওদের আগে একটা ক্লাস ছিল তো। আচ্ছা, না, জাকিরুলকে আমিও লিখে পাঠাইছি, ও তো কিছু বলেনি সমস্যা আছে কি না। ফুডরাও জয়েন করেছে স্যার। কিন্তু জয়নিং এর পার্সেন্টেজ তো কম, 61। তোমরা স্টুডেন্ট 114 জন, 116 জন। আর 2 মিনিট ওয়েট করি। আজকের ক্লাস নেব ভিডিও ছাড়া, বাসার ভিডিও কাজ করছে না। এই তোমরা বলো তো এফপিএফ ডিপার্টমেন্টের ক্লাসগুলো ঠিক মতো হচ্ছে কিনা? এই মেহনাজ, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। স্যার। সবগুলো ক্লাস হচ্ছে? জি স্যার। স্যার, গতদিন হচ্ছে যে স্যারের ক্লাস ছিল, উনি হচ্ছে কালকে নিতে পারেননি, উনি শনিবারে নিয়ে নিবেন ক্লাসটা। বলেছে? জি, বলে দিয়েছেন। অনলাইনের এটা একটা সুবিধা। জি স্যার। আমরা টাইমলি ব্যস্ততার জন্য শিডিউল অনুযায়ী নিতে না পারলে পরে নিয়ে নিতে পারছি, কিন্তু সমস্যা জি আছে। স্যার। আর সবকিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কতজন আসছে ক্লাসে একটু বলো তো? স্যার, 80। 80? জি স্যার। আমরা টুকেটে কতগুলো ক্লাস হয় তোমরা কি জানো? টু ক্রেডিট হলে মোট কতগুলো ক্লাস হতে হবে? স্যার 20টার মতো। টু ক্রেডিট হলে স্যার 20টার মতো হয় স্যার। 32 ক্লাস হতে হবে। স্যার 20 থেকে 24টার মতো হয়।
হয়, টিচাররা নেয় সেজন্য, কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা হচ্ছে 32। কিন্তু আমাদের, জি স্যার। কিন্তু আমি এবার ক্লাস নেব। আই উইল ট্রাই টু কমপ্লিট বাই 8 লেকচার্স। একটা জিনিস লাগবে, ক্লাস বেশি হওয়ার অর্থ হচ্ছে তুমি একটা জিনিসটা একটু ইজিলি বুঝতে পারবা। আর ক্লাস দ্রুত হলে অনেক বিষয় থাকে যেগুলো বোঝানো হয় না। জি স্যার। আমার সাবজেক্ট, আমি যে টপিকস গুলো নিব আমি সবসময় চেষ্টা করব তো ক্লিয়ারলি তোমাদের ধারণা দেওয়ার জন্য। এখন কতগুলো আসছে মেহনাজ, আমাকে একটু আপডেট দাও তো। স্যার 83। 83। জি স্যার। আর 2 মিনিট ওয়েট করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 4:15 দিকে নামাজ আছে তো। ওকে, নামাজ কি জামাতে পড়তে হবে? জি স্যার, একটু পড়লে ভালো হতো। অনেক সময় জামাতে না পড়লেও সমস্যা হয় না। জি স্যার। তোমরা কি মুর্শেদ আলম স্যার কখনো দেখেছো? জি স্যার, ওনার সাথে ক্লাস হয়েছে আমাদের। কোনটা? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং স্যার। কি প্র্যাকটিক্যাল নিত না? প্র্যাকটিক্যাল স্যার, থিওরি 2-3 দিন নিয়েছিলেন। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থিওরি তো নেওয়ার কথা না স্যারের। শাহজাহান কবির উনি স্যার স্যার, ফিজিক্সের আমাদের মোর্শেদ প্র্যাকটিক্যাল স্যার ল্যাবে ছিলেন মোর্শেদ স্যার। মেকানিক্যাল ড্রয়িং ক্লাস নিয়েছিলেন স্যার মেকানিক্যাল ড্রয়িং ভাইভা নিয়েছিলেন স্যার আমাদের গ্রুপের। আচ্ছা, একটা গ্রুপের ইয়ে ছিল, ছিল। আমার সাথে কখনো দেখা হয়নি কোনো জায়গায়। তো এর থেকে স্যার দেখা হয়েছে স্যার। স্যার আমাদের সিটি নিছিলেন স্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ও তোমরা প্র্যাকটিক্যাল। সেই গ্রুপ?
যেখান থেকে আমরা মেকানিক্যাল ওয়ার্ক পাবো। এটা যদি আমরা দিই এবং সাথে যদি একটা ইরিগেশন দিই তাহলে আমরা পাম্প ঘুরাইয়ে পানি উঠাতে পারি, ওটা মেকানিক্যাল ওয়ার্ক বলে। এখানে আমরা ফুয়েল দিলাম, ফুয়েল দেওয়ার পরে এটা যদি স্টার্ট করি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কি পাবো এটা থেকে? এনার্জি, কি ধরনের এনার্জি পাবো? স্যার ইলেকট্রিক্যাল ইলেকট্রিক এনার্জি। ইলেকট্রিক এনার্জি। সো ডেফিনেশন অনুযায়ী এটা ইঞ্জিন না, এটা একটু জেনারেটর। আমরা বলেছি যে ইঞ্জিন সেটাই যেটা থেকে আমরা মেকানিক্যাল পাওয়ার পাবো, মেকানিক্যাল ওয়ার্ক পাবো, কিন্তু আমরা এখান থেকে মেকানিক্যাল ওয়ার্ক না পেয়ে ইলেকট্রিসিটি পাচ্ছি। এটা এটা হচ্ছে ইঞ্জিন আর এটা হচ্ছে জেনারেটর, ইলেকট্রিসিটি জেনারেট করতেছে এটা। তাহলে কি স্যার ওই ফুয়েল ইউজ করলেও যদি সেটা মেকানিক্যাল ওয়ার্ক না করে তাহলে সেটাকে ইঞ্জিন বলা যাবে না? ইয়েস, রাইট। স্যার মেকানিক্যাল ওয়ার্কটা কি আসলে ওইটা একটু যদি বলতেন। মেকানিক্যাল ওয়ার্ক, তুমি একটা বস্তা মাথায় করে টেনে নিয়ে যাচ্ছ, ওখানে তুমি কোন পরিশ্রম করতেছো? ফিজিক্যাল, যেটাকে আমরা কায়িক পরিশ্রম বলি। জি স্যার। ছোট একটা ট্রলি আছে, ট্রলি পিছনে তুমি যদি স্বদেশী বাজারে যাও দেখবা যে পিছনে ছোট 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 ট্রলি থাকে, তার উপরে বস্তা, সে বস্তা একজন সামনে দিয়ে টেনে নিয়ে যাচ্ছে, সামনে দিয়ে হাঁটতেছে আর পিছনে পিছনে বস্তা সহ ট্রলি যাচ্ছে, ওখানেও ফিজিক্যাল ওয়ার্ক দিচ্ছে, তাই তো? জি স্যার। দেখো স্বদেশী বাজারে। এখন বড় কথা স্বদেশী বাজার বা মেসোয়া বাজার চেনো কিনা, এটাই কথা, ময়মনসিংহে যারা আছে। তাহলে ওখানে যে মানুষের যে ফিজিক্যাল বা কায়িক যে পরিশ্রম ছিল ওটাকে রিপ্লেস করার জন্য একটা কম্পোনেন্ট ইউজ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইঞ্জিন। ওকে, আর কারো কোশ্চেন আছে? না থাকলে আমরা সামনে আগাই। এখন আসি হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনটা কি? হিট ইঞ্জিন হচ্ছে an engine which convert thermal energy into mechanical energy is called heat engine. ইঞ্জিনের ক্ষেত্রে বলেছিলাম যে ফুয়েলের কেমিক্যাল এনার্জিটাকে হিট ইঞ্জিনে থার্মাল এনার্জি কনভার্ট করবে এবং ওটা মেকানিক্যাল এনার্জি পাওয়া যাবে, ওখান থেকে মেকানিক্যাল ওয়ার্ক পাওয়া যাবে, সেটাই হচ্ছে ইঞ্জিন। আর এখানে আবার আরো স্পেসিফিক ভাবে বলে দেওয়া হয়েছে হিট ইঞ্জিন যেটা, সেটা শুধু থার্মাল এনার্জি বা থার্মাল যে হিট এনার্জি আছে সেটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। কিভাবে হচ্ছে? When fuel burns in the presence of atmospheric air, a tremendous amount of heat energy is released, and a heat engine heat engine double আছে, a heat engine converts the released heat energy into mechanical useful work. তাহলে এখানে ভুল আসছে, এটা আগে মিনিমাইজ করে নিই। কিভাবে কনভার্ট হয় সেটা আমরা ডিটেইলস পরে শেখাবো, জাস্ট ডেফিনেশনটা বললাম, ইঞ্জিন এবং হিট ইঞ্জিনের বেসিক যে ডিফারেন্স সেটা পরে। আর কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা একদম ক্লিয়ার ধারণা পাবা যে কিভাবে থার্মাল এনার্জিটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, ইঞ্জিন অপারেশন যখন শেখাবো। ঠিক আছে, এখন বেশি ডেপথে চিন্তা করার দরকার নাই, ডেফিনেশন গুলো তোমাদের শেখাচ্ছি, তো ডেফিনেশনটা একটু মনে রেখো। তারপর হিট ইঞ্জিনের ডেফিনেশন পেয়ে গেলাম, থার্মাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে যে ইঞ্জিন সেটা হচ্ছে হিট ইঞ্জিন। তাহলে দুইটা আছে, কিন্তু আমরা অনেক সময় বলি যে ইঞ্জিন ডিফাইন ইঞ্জিন, অনেক সময় বলি ডিফাইন হিট ইঞ্জিন, তো এই কনফিউশনটা যেন না হয়। এরপরে আসছে যে আমরা যে হিট ইঞ্জিনের কথা বললাম, হিট ইঞ্জিনকে আবার দুই ভাগে ভাগ করা যায়, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন এবং ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। তোমরা তো এগুলো মনে শিখেছো তাই না? ক্লাস 9 এর মনে হয় ফিজিক্স বইয়ে ছিল।
অন্তর্দহ ইঞ্জিন, বহির্দহ ইঞ্জিন। ওকে, আর মেবি ছিল স্যার। সবাই ভুলে গেছে, আমার তো মনে পড়তেছে। আমি অ্যারাউন্ড 22 ইয়ার্স বিফোর পড়েছি। স্যার আইসি ইঞ্জিনের কথাটা মনে আছে শুধু স্যার। অ্যারাউন্ড 22 ইয়ার্স বিফোর আমি এটা শেষ করেছি। তো ওটাও একটা জিনিস হচ্ছে যে পড়বা যখন, তখন একটু বুঝে পড়বা যেটা সারা জীবন তোমার মনে থাকে। আর পড়ে পাস করার জন্য পড়লে সেটা কিন্তু তোমার ফিউচার লাইফে কোনো কাজে দেবে না, তোমাকে আবার নতুন করে শিখতে হবে। তো স্টুডেন্ট লাইফে যা শিখবে হুবহু মনে না থাকলেও পরবর্তীতে যখন ওই টার্মটা সামনে আসবে বা ওই পেপারটা যখন সামনে আসবে তখন যেন তুমি ইজিলি বুঝতে পারো, ও হ্যাঁ আমি তো এটা পড়েছিলাম, এটা এভাবে কাজ করে। তো বেসিক গুলো বোঝার চেষ্টা করবে তোমরা। এখন আমরা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন পড়াতে চাচ্ছি। এটা একটা ইঞ্জিন, এরকম কাজ কখনো দেখছো কিনা? এর চাকা ঘুরতেছে না, এটা হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। কি হচ্ছে, এটা পিস্টন, পিস্টন মুভ করতেছে, পিস্টন মুভমেন্টের সাথে চাকা ঘুরতেছে। তোমরা কি দেখতে পাচ্ছ অ্যানিমেশনটা? জি স্যার। দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই হচ্ছে মেকানিক্যাল ওয়ার্ক। আর পিস্টনের মুভমেন্টের জন্য মেকানিক্যাল ওয়ার্কটা পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে আরেকটা জিনিস খেয়াল করো, দেখো যে এই পিস্টনটা যে মুভ করছে। স্যার এখানে বলো, স্যার চাকা ঘোরার জন্য কি পিস্টন মুভ করছে নাকি পিস্টন মুভ করার জন্য চাকা ঘুরছে? পিস্টন মুভ করার জন্য চাকা ঘুরতেছে, পিস্টন মুভ করছে বলে চাকা ঘুরতেছে। তাহলে এখন এটা হচ্ছে একটা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের এক্সাম্পল। ডেফিনেশন কি? The combustion fuel in presence of air takes place outside of the engine cylinder. মানে স্টিমটা কি? স্টিমটাকে একটা ওয়াটারটাকে হাই টেম্পারেচার অ্যাড করলে ওটা ভেপারে কনভার্ট হয়ে যাচ্ছে, যেটাকে স্টিম বলা হচ্ছে। আর ফুয়েলের কম্বাসন কিন্তু এটা হচ্ছে ইঞ্জিন সিলিন্ডার, ইঞ্জিন সিলিন্ডারের ভিতর হচ্ছে না, বাইরে হচ্ছে এদিকে। এখন করছে এখানে বলছে যে combustion of fuel in presence of air takes place outside the engine cylinder. এর আরো একটা সুন্দর ফিগার আছে, ওটা না বুঝে আমি জাস্ট তোমাদের অ্যানিমেশন দিয়ে বোঝানোর জন্য এই ফিগারটা আমি দেখিয়েছি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে ইঞ্জিনটা, কম্বাসনের। আর আমরা যদি এর এক্সাম্পল বলি, এক্সাম্পল হচ্ছে স্টিম ইঞ্জিন। স্টিম ইঞ্জিন আগে কিন্তু ট্রেন যেগুলো ছিল, ট্রেনে স্টিম ইঞ্জিন ইউজ করা হতো। বড় বড় শিপ যেগুলো ছিল সেটাও স্টিম ইঞ্জিন ইউজ করা হতো। তোমরা টাইটানিক মুভি দেখেছো কিনা? দেখছো কি তোমরা টাইটানিক? কেউ কি দেখছো টাইটানিক মুভি? টাইটানিক, জেমস ক্যামেরুনের টাইটানিক। টাইটানিকের যে স্যার কিছু জাহাজটা ছিল, পার্ট দেখছি স্যার, পুরাটা দেখি নাই। তাহলে আর কি হলো, ওটা একটা স্টিম ইঞ্জিন ছিল। ওটা যদি দেখো তো নিচের দিকে একদম ইঞ্জিনের উপরে সব শিপের ডেক বা ওখানে সব এলিট সোসাইটির লোক ছিল, আর নিচের দিকে দেখবো যে কিছু লোক ছিল কয়লা কন্টিনিউয়াস, ওখানে যে একটা চেম্বার ছিল, চেম্বারের ভিতরে ইনপুট দিচ্ছিল, মানে কয়লা দিয়ে ওখানে আগুন জ্বালিয়ে রাখতেছিল। ওই হিটটাই ওয়াটারটাকে স্টিমে কনভার্ট করেছে, এবং স্টিমের ভিতরে যে পাওয়ার ছিল বা প্রেসার ছিল বা কাইনেটিক এনার্জি থাকে, সেই এনার্জি দিয়ে পিস্টনটাকে মুভমেন্ট করে। তো
আমরা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা দেখালাম। এরপর আসে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এই দেখো, এটাকে বলে সিলিন্ডার। অ্যানিমেশনটা দেখা যাচ্ছে? এটাকে বলে জি সিলিন্ডার। স্যার। এই সিলিন্ডারের ভিতরে দেখো ফুয়েলটা বার্ন হচ্ছে, রেড কালার যেটা, এটাই হচ্ছে বার্নিং বা কম্বাসন অফ ফুয়েল। তাহলে আমরা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের ডেফিনেশন দেখো যে the internal combustion engine, the combustion of the fuel in presence of air takes place at the engine cylinder. ইন্টারনাল সিলিন্ডারের ভিতরে হচ্ছে, এজন্য ওকে ইন্টারনাল নাম দিয়েছে, আর যেহেতু সিলিন্ডারের বাইরে হয় সেজন্য নাম ছিল এক্সটার্নাল। এখন সারা বিশ্বের যত ধরনের ইঞ্জিন আছে সবই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যা দুই একটা ছিল এখন সব মিউজিয়ামে স্থান পেয়েছে। ভারতে আজ থেকে মনে হয় 5 বছর না 10 বছর আগে ওদের একটা স্টিম ইঞ্জিন চালিত লোকোমোটিভ বা ট্রেন ইঞ্জিন ছিল, ওরা ওটাকে জাদুঘরে কনভার্ট করেছে। খবরের কাগজে দেখেছো কিনা বা পড়ছো কিনা? মনে পড়ে কোন নিউজ যে স্টিম ইঞ্জিন ছিল ইন্ডিয়ায়, ওরা সেটাকে কনভার্ট করে তোমার কি বলে ইউজেবল ফর্মে নাই বলে এটাকে জাদুঘরে রেখে দিয়েছে, এবং ওখানে যদি কেউ ভিজিটে যায় এবং চলতে চায় তাদেরকে দেখায় এটা কিভাবে চলে। আচ্ছা, তোমরা এগুলোর সাথে নাই, সংশ্লিষ্ট নাই, তোমরা সব ওই ফেসবুকে নতুন টিকটক দেখাই ব্যস্ত থাকো। ইন্ডিয়াতে স্যার এখন স্টিম ইঞ্জিন না, এখন ওই কমার্শিয়াল ইউজ করা হয় না। জি স্যার, দেখছিলাম ওই যে টিভিতে একটা শো হয় ইএমএর ইন্ডিয়া, ওটাতে দেখাছিল স্যার, এরকম একটা এপিসোডে দেখলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইন্টারনাল এবং এক্সটার্নালের ডিফারেন্স কি সেটা বুঝতে পেরেছি। ইন্টারনাল এবং এক্সটার্নালে ওকে, তোমার মনে হচ্ছে না তুমি অ্যাডভান্টেজ বলে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন আছে। ইন্টারনাল আমি একটা নিউজ পেলাম, তোমরা নাকি অনেকে কি করো যে ক্লাসে লগ ইন করে হেডফোন কানে ঢোকায় নাকি ক্রিকেট খেলে। খেলার মাঠেও নাকি তোমরা আমাদের ক্লাস করো। অনেকে রিক্সায় ক্লাস করে সেটা জানি, কিন্তু খেলার মাঠে যে করে সেটা আমি আজকে শুনলাম এক স্যারের কাছে। অনেকে নাকি এই কাজ করে, কানে হেডফোন আর ক্রিকেটও খেলছে, খেলাও করতেছে। আসো এখন হচ্ছে যে আইসি সংক্ষেপে বলেছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন যেটা, তার অ্যাডভান্টেজটা কি হবে ওভার এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। গ্রেটার মেকানিক্যাল এফিসিয়েন্সি, আমি টাইপিং এ ঠিক লিখেছি না ভুল লিখেছি, এটা হচ্ছে সরি গ্রেটার মেকানিক্যাল সিম্পলিসিটি হবে, আমি ভুলে এফিসিয়েন্সি বলেছি, সিম্পলিসিটি। গ্রেটার মেকানিক্যাল সিম্পলিসিটি, তারপরে আছে হাই পাওয়ার আউটপুট পার ইউনিট ওয়েট। পার ইউনিট ওয়েট মানে ইঞ্জিন যেটা তার যে টোটাল ওয়েট, সেই ওয়েটের সাথে তার পাওয়ার আউটপুটটা হায়ার এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনের থেকে। কারণ এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন যেটা আমরা বললাম, এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনে সিলিন্ডার থাকবে, সিলিন্ডারের সাথে একটা বয়লার থাকবে, বয়লার থেকে স্টিমটাকে সিলিন্ডারে নিয়ে আসার জন্য প্যাসেজ থাকবে, ওখানে আলাদা অ্যারেঞ্জমেন্ট লাগে। আর ইন্টারনাল কম্বাসনের ইঞ্জিনে ওই একটা সিলিন্ডারের ভিতরে কম্বাসন বাকি কাজগুলো সব হয়, সেজন্য ওয়েট ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন অপেক্ষা কম। লোয়ার ইনিশিয়াল কস্ট, ইনিশিয়াল কস্ট মানে যদি আমি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন করি তাহলে আমাকে একটা সিলিন্ডার তৈরি করলে আমার সবকিছু হয়ে যাচ্ছে। আর এক্সটার্নালের জন্য সিলিন্ডার তৈরি করা, সিলিন্ডারের সাথে একটা বয়লার তৈরি করা, বয়লারের সাথে একটা ফার্নেস তৈরি করা যেখানে ফুয়েলটাকে বার্ন করা হবে, ওয়াটার থাকবে, ওয়াটারের জন্য যে ট্যাঙ্ক আছে সে ট্যাঙ্ক তৈরি করা, কানেকশন পাইপ দরকার, অনেক বিষয় জড়িত আছে। এজন্য এখানে ইনিশিয়াল কস্ট বেশি এক্সটার্নাল
এর ক্ষেত্রে। আর হায়ার ব্রেক থার্মাল এফিসিয়েন্সি কি সেটা আমি তোমাদের ইঞ্জিন টার্মিনোলজি যখন পড়াবো তখন দেখাবো। শুধু এটা মনে রেখো যে ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের বেশি। কারণ এখন যদি আমি ব্রেক থার্মাল এফিসিয়েন্সি ব্যাখ্যা করতে যাই তাহলে তোমরা বুঝতে পারবে না, শুধু সময় নষ্ট হবে। আর যখন আমি টার্মিনোলজি পড়ানোর সময় ইকুয়েশন এবং ফিগার সহ দেখাবো তখন তোমাদের বোধগম্য হবে। ডিসঅ্যাডভান্টেজ আছে ক্যান নট ইউজ সলিড ফুয়েলস, আর নট সেলফ স্টার্টিং, susceptible to the problem of vibration. Internal combustion engine only liquid fuel use করা যায়, লিকুইড or gaseous fuel, সলিড ফুয়েল ইউজ করার কোনো সুযোগ নেই। কারণ সিলিন্ডারের ভিতরে তুমি কিভাবে কয়লা ঢোকাবে। আর এর কারণ হচ্ছে যেহেতু সলিড ফুয়েল ঢোকানোর সুযোগ নাই, এজন্য এর অপারেটিং কস্ট একটু বেশি। সলিড ফুয়েলের দাম লিকুইড ফুয়েলের থেকে সবসময় কম। আবার সলিড ফুয়েলে পার ইউনিট যে এনার্জি ভলিউম সেটাও বেশি থাকে। সেলফ স্টার্টিং মানে কি এটা নিজে নিজে স্টার্ট হয় না, এটাকে সব সময় স্টার্ট করতে হয়। আর ভাইব্রেশন তো বোঝায়, যদি তুমি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ব্যবহার করো এখানে ভাইব্রেশন আছে। ভাইব্রেশনটা কি ইঞ্জিনের পিস্টন ক্র্যাঙ্কশ্যাফট অনেক কম্পোনেন্ট আছে যেটার মুভমেন্ট আছে। ওকে, তো এই বিষয়গুলো দেখো যে অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি ইন্টারনাল কম্বাসন এবং এক্সটার্নাল কম্বাসনের ইঞ্জিনে। একটা জিনিস খেয়াল রেখো যে আমি যদি কোশ্চেন করি সেক্ষেত্রে কিন্তু আমি কখনোই বলবো না যে রাইট ডাউন দি অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ ইন্টারনাল কম্বাসন, কখনোই এভাবে কোশ্চেন করবো না। অ্যান্সার একই হবে কিন্তু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে। কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হওয়ার একটা এক্সাম্পল বলে হয়তো আমি লিখবো যে রাইট ডাউন দি সুইটেবিলিটি অফ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ওভার এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। রাইট ডাউন দি সুইটেবিলিটি অফ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন ওভার অ্যান্ড এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, মিনিং কিন্তু একই। তখন কিন্তু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এভাবে লেখা যাবে না। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজের যে মোট 7টা পয়েন্ট দেখালাম, এই পয়েন্টগুলো তোমাকে নিজের মতো করে 2-একটা ওয়ার্ডিং চেঞ্জ করে বসায় দিতে হবে। তো যদি তুমি ওই কোশ্চেনের অ্যান্সার করতে চাও তাহলে তোমার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা জাস্ট ওই ফটোকপির মতো মুখস্থ না করে বুঝে পড়লেই হবে। এখানে তোমার ইংলিশ যে রাইটিং যে ক্যাপাবিলিটি সেটাও ডেভেলপ করবে। তোমাদের যারা সিনিয়র আছে, গতবার পরীক্ষা কোশ্চেন আমি করেছিলাম, ওরা অনেকেই সবই জানে কিন্তু কোশ্চেনের যে কোশ্চেন ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের কারণে অনেক কোশ্চেন বুঝে উঠতে পারেনি। এটা আমাকে যখন জিজ্ঞাসা করছে, আমি বলছি পরীক্ষার পরে আমি ওদেরকে যখন বুঝাই দিয়েছিলাম, ওরা বলছে স্যার আমি তো সবই জানি। আমি বলছি হ্যাঁ সবই জানো, কিন্তু তোমাকে কোশ্চেন বুঝতে হবে। তোমরা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছো, তোমাকে কোশ্চেন বুঝতে হবে। তোমাদেরই হলো যে তোমরা জাস্ট পরীক্ষার আগে 3 দিন পরে যদি আসো তাহলে একটু ডিফিকাল্ট হয়ে যাবে ভালো রেজাল্ট করা। রেগুলার হতে হবে। স্যার আমাদের যদি বলা হয় যে আইসি ইঞ্জিনের সুইটেবিলিটি ওভার ইসি ইঞ্জিনের, তখন কি স্যার আমাদের কম্পেয়ার করে লিখতে হবে দুইটা 7টা পয়েন্টই ইসি ইঞ্জিনের সাথে কম্পেয়ার করে? হ্যাঁ, কম্পেয়ার করতে হবে। জি স্যার। এখন আসি যে আমরা এতক্ষণ ইন্টারনাল প্রথমে হিট ইঞ্জিন, প্রথমে ইঞ্জিন, হিট ইঞ্জিন, ইন্টারনাল এক্সটার্নাল বলেছে। এখন আমরা বলবো যে আমরা ওখানে কিন্তু এক্সাম্পলে বলেছি যে আমাদের সারা বিশ্বে এখন যে ইঞ্জিনগুলো ইউজ করা হচ্ছে সবই হচ্ছে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। সো ইঞ্জিন বলতে যদি আমরা বোঝাই এখন পুরাটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন সম্বন্ধে এই কোর্সে যত কিছু শেখানো হবে সবই ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের রিলেটেড টপিক শেখানো হবে। আমার কথা কি বুঝতে পারছো?
জি স্যার। তাহলে আসলে ইন্টারনাল কম্বাসন যেটা আছে এটা কিন্তু বিভিন্ন ধরনের ভাবে ক্লাসিফিকেশন করা যায়। যে মানুষকে যদি আমি ক্লাসিফাই করতে চাই, কি বয়স অনুযায়ী করি, হাইট অনুযায়ী করি, কালার অনুযায়ী করি, চুল ছোট না বড়, মুখে দাড়ি আছে কি নাই, বিভিন্ন ভাবে ক্লাসিফাই করতে পারি না আমরা, ছেলেদের ক্ষেত্রে বা সিমিলারলি মেয়েদের ক্ষেত্রে। তো ইন্টারনাল কম্বাসন Yes, sir. ইঞ্জিনের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে বিভিন্ন ভাবে, সেটা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। আমরা ক্লাসিফিকেশন করার জন্য কতভাবে ক্লাসিফিকেশন করতে পারি। থার্মোডাইনামিক্স পড়ে আসছে যেহেতু, সেহেতু আমি প্রথমে থার্মোডাইনামিক্স সাইকেল দিয়ে শুরু করব, যে থার্মোডাইনামিক্স সাইকেল অনুযায়ী ইঞ্জিনকে ক্লাসিফাই করতে পারি। ওয়ার্কিং সাইকেল এটা কিভাবে কাজ করে সে অনুযায়ী ক্লাসিফাই করতে পারি। মেথড অফ চার্জিং, মেথড অফ চার্জিং মানে এটার অর্থ হচ্ছে যে তুমি ইলেকট্রিসিটি দিচ্ছ সেটা না, কিন্তু মেথড অফ চার্জিং হচ্ছে আমরা বলেছি যে ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে combustion of fuel in presence of air happens inside the cylinder. So এখন কথা হচ্ছে যে সিলিন্ডারের ভিতরে যে এয়ার এবং ফুয়েল, এয়ারটা যেটা প্রবেশ করালাম সেটা কিভাবে প্রবেশ করালাম, এটা কি ন্যাচারালি প্রবেশ করালাম না ফোর্স করে প্রবেশ করালাম, সেই অনুযায়ী ক্লাসিফাই করার। তো এই চার্জিংটাকে ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড অ্যাজ এ ইলেকট্রিক্যাল চার্জিং। অনেকে তোমাদের যারা আজকে ক্লাসে আসেনি, পরে যখন পরীক্ষার আগে এই কোশ্চেনই করব তখন ওই উল্টাপাল্টা লেখার সম্ভাবনা আছে। এই চার্জিং মানে তো আমি জানি যে ইলেকট্রিক লাইনে প্লাগ ঢুকিয়ে এরকম হয়তো অনেকে থিংকিং করবে। তারপরে আছে ফুয়েল ইউজ, ইঞ্জিনটা কোন ধরনের ফুয়েল ইউজ করে। ফুয়েল সাপ্লাই, মেথড অফ ফুয়েল সাপ্লাই, ফুয়েলটা তো ফুয়েল ট্যাঙ্কে থাকে, ট্যাঙ্ক থেকে কিভাবে সিলিন্ডারে নিয়ে, সেই মেথড অনুযায়ী ইঞ্জিনটাকে ভাগ করা যায়, ক্লাসিফাই করা। মেথড অফ ইগনিশন, ফুয়েলটাকে কিভাবে বার্ন করাচ্ছে আমরা অনুযায়ী ক্লাসিফাই করা যায়। ইঞ্জিনটা কিভাবে কুলিং করতে হয়, কুলিং মানে কি, কুলিং হচ্ছে একটা ইঞ্জিন, আগে বলেছিলাম যে একটা ইঞ্জিন যদি ফুয়েল বার্ন করা হয় কন্টিনিউয়াস বার্ন করতে করতে টেম্পারেচার প্রায় 2 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। কিন্তু যে মেটাল দিয়ে ইঞ্জিনটা তৈরি সেটা 1000 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার হলে ওটা মেল্ট গলে যাবে। তাহলে কি করতে হবে, আমাদের অবশ্যই টেম্পারেচার 1 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে ইঞ্জিনের টেম্পারেচারটা। তো এর জন্য আমরা কুলিং সিস্টেম ইউজ করি। পরে আছে সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট, ইঞ্জিন বিভিন্ন ভাবে হতে পারে, খাড়া হতে পারে, সমান হতে পারে, ভি শেপ হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, সে অনুযায়ী ক্লাসিফাই করা যেতে পারে। স্পিড, ইঞ্জিন কিন্তু একই রকম দৌড়ে না, মোটরসাইকেল খুব জোরে যায়, ট্রাক বাস তার থেকে একটু জোরে যায়, আর ট্রাক একটু আস্তে যায়, ট্রাক আরো আস্তে যায়, ট্রাক্টর আরো স্লো, তাই না? রাস্তায় যখন চলে তুমি খেয়াল Yes, করছো? sir. জি স্যার। জি স্যার। এটার স্পিড অনুযায়ী ইঞ্জিনকে ক্লাসিফাই করা যায়। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে বাইরের দেশে বলা আছে বাস সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার স্পিডে চলবে। আমাদের দেশে বাস কি করে 100-120 কিলোমিটার বেগে যেতেছে। একটা ভারী জিনিস 120 কিলোমিটার বেগে যদি যায় তার মোমেন্টাম খুব বেশি হয়, ওই কারণে কিন্তু ব্রেক ফেল করে। ট্রাক যাওয়ার কথা 40 কিলোমিটার থেকে 45 কিলোমিটার বেগে, ট্রাকও যায় কি অনেক সময় হাইওয়েতে উঠলে ট্রাক মনে হয় তারও ওই উঠতে চায়। আর ট্রাক্টরের কাজই হচ্ছে যে মানুষ যেভাবে হেঁটে যায় তার থেকে একটু জোরে যাবে, মানুষের হাঁটার থেকে একটু দ্রুত যাবে। কিন্তু ট্রাক্টরও হাইওয়েতে বাসের সাথে পাল্লা দিতেছে। আর মোটরসাইকেল লাইট ওয়েট ইঞ্জিন, এগুলো দ্রুত যাবে, এটা ইউজুয়াল। কিন্তু আমাদের দেশে ক্যাম্পাস থেকে যদি তুমি শহরে যেতে চাও, দেখা যাচ্ছে যে মোটরসাইকেল যদি তুমি 50 কিলোমিটার বেগে যাও, ব্যাটারি চালিত যে রিক্সা আছে সেটা ওভারটেক করার জন্য চেষ্টা করবে, আর পিছন থেকে হর্ন দিবে। এরপরে আছে ফিল্ড অফ অ্যাপ্লিকেশন, আমরা যে ইঞ্জিন যেটা আছে, ইঞ্জিন কোথায় কোথায় ব্যবহার করি সে অনুযায়ী ইঞ্জিনের ক্লাসিফিকেশন করা যায়। এখন আমার কথা,
যেমন তো অনেকভাবে ক্লাসিফিকেশন করতেছি, তোমরা কি দুই একটা ক্লাসিফিকেশনের নাম বলতে পারবে যেটা তোমরা জানো? থার্মোডাইনামিক্স পড়ে এসেছে, স্যার থার্মোডাইনামিক্স থার্মোডাইনামিক্স সাইকেল অনুযায়ী একটা বলো তো ক্লাসিফিকেশন। স্যার ডিজেল সাইকেল, হুম, তারপর কার্নোট সাইকেল। কি কি? স্যার কার্নোট সাইকেল, কার্নোট সাইকেল, তারপর কনস্ট্যান্ট প্রেসার সাইকেল, কনস্ট্যান্ট ভলিউম সাইকেল। ওটা তো মনে হয় একই জিনিস, তোমরা উল্টাপাল্টা করে ফেলতেছো। কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট ভলিউম, এটা তো মনে হয় আগেই বলেছো ডিজেল সাইকেলের সাথে একটা সম্পর্ক আছে। কোনটার সাথে সম্পর্ক আছে বলো তো? কনস্ট্যান্ট প্রেসার, স্যার কনস্ট্যান্ট ভলিউম যেটা স্যার ওইটা হচ্ছে অটো সাইকেল। হ্যাঁ, আর কনস্ট্যান্ট প্রেসার কনস্ট্যান্ট প্রেসার কি আছে, কেউ কি বলতে পারবে? জাকিরুল? স্যার ওইটা মনে হয় ডিজেল স্যার। 2 সপ্তাহ হয়নি কিন্তু ক্লাস শেষ করছো, কিন্তু এটা সারা জীবন মনে রাখতে হবে। অটো সাইকেল স্যার। হ্যাঁ, আসো আমরা থার্মোডাইনামিক সাইকেল অনুযায়ী ইঞ্জিনকে 4 ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন, সেটাকে আমরা অটো ইঞ্জিন বলি। এটাকে পেট্রোল ইঞ্জিনও বলে, অটো ইঞ্জিন। আর কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন, কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন যেটা, সেটা হচ্ছে ডিজেল ইঞ্জিন। তারপর আছে ডুয়াল সাইকেল। ডুয়াল সাইকেল বলতে যে একটা ইঞ্জিনের আছে, একটা পার্টে কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন হচ্ছে আর অন্য পার্টে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন হচ্ছে। এই দুটার কম্বিনেশন আছে কিছু ইঞ্জিন, যেটাকে বলে ডুয়াল সাইকেল ইঞ্জিন। আর ব্রাইটন সাইকেল ইঞ্জিন নামে এটা করা আছে। এটা কিভাবে কাজ করে আমিও ডিটেইলস জানি না, জাস্ট আমি ক্লাসিফিকেশনের জন্য তোমাদেরকে এখানে ইনক্লুড করেছি। থার্মোডাইনামিক্স থেকে তোমাদেরকে ব্রাইটন সাইকেল শিখাইছে? না স্যার। এটা আমার মনে হয় সম্ভবত যারা যে না, স্যার। জেট ইঞ্জিন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের ক্ষেত্রে এটা বেশি ইউজ করা হয়। যেহেতু আমাদের শুধুমাত্র ডিজেল এবং পেট্রোল ইঞ্জিন নিয়ে কাজ, সেজন্য আমরা অত ডিটেলস না গিয়ে আমরা শুধু এই কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন এবং কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন এই দুইটা সম্বন্ধে শিখব। এখন আমার কথা আছে যে অটো এবং ডিজেল এটা কি ফুয়েলের নাম অনুযায়ী না সায়েন্টিস্টের নাম অনুযায়ী? স্যার সায়েন্টিস্ট স্যার। অটো এবং ডিজেল কোন দেশের? ওই যে 9-10 এর বই কিন্তু খুব সুন্দর করে লেখা ছিল আমাদের সময়, কি তোমাদের সময় এখন বইগুলো কি বলতে? স্যার অটো হচ্ছে জার্মান স্যার। ডিজেল? স্যার এটা মনে নাই স্যার। অটো এবং রুডলফ ডিজেল দুইজনই জার্মান। ইঞ্জিনের পায়োনিয়ার হচ্ছে জার্মান। মেড ইন জার্মান যদি কোনো ইঞ্জিন থাকে বা মেড ইন জাপান কোনো ইঞ্জিন যদি থাকে, স্যার। বুঝতে হবে যে ইঞ্জিনের কোয়ালিটি খুব ভালো। মনে থাকবে এখন থার্মোডাইনামিক সাইকেল অনুযায়ী আমরা 4 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা তোমরা বলো তো, আমি কি খুব দ্রুত পড়াচ্ছি না খুব স্লো পড়াচ্ছি? একদম পারফেক্ট। কে বলছে পারফেক্ট? তোমার নাম কি? আসিফ হাসান। ওকে, আচ্ছা এখন আমরা ক্লাসিফিকেশন করি ওয়ার্কিং সাইকেল অনুযায়ী। তোমরা কি 2 স্ট্রোক 4 স্ট্রোকের ডেফিনিশন শিখছো থার্মোডাইনামিক্সে? থার্মোডাইনামিক্সে 2 স্ট্রোক 4 স্ট্রোক শিখছো? কেউ রেসপন্স করে না। থার্মোডাইনামিক্সের আমাদের যখন পড়েছিল রুস্তম আলী স্যার আমাদের না পড়িয়েছে। স্যার। রুস্তম আলী স্যারের ওই সময় কিন্তু আমাদের 2 স্ট্রোক 4 স্ট্রোকও শিখিয়েছিল কিছুটা থার্মোডাইনামিক্স। আসো যে ওয়ার্কিং সাইকেল অনুযায়ী ইঞ্জিনটাকে 2 ভাগে ভাগ করা যায়, আচ্ছা 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন এবং 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন।
আচ্ছা, 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন বলে সাইকেল মানে কি? যে পয়েন্ট থেকে শুরু হবে সার্কুলার মুভমেন্টে আবার ওই জায়গায় ফেরত আসবে যখন, তখন তাকে একটা সাইকেল বলে, তাই না? জি জি স্যার। স্যার। যখন একটা পয়েন্ট থেকে স্টার্ট করে আবার ওই পয়েন্টে ফেরত আসা হয় তখন ওটাকে একটা সাইকেল বলা হয়। সরি, এখানে একটা ভুল হয়েছে। ওকে, আই মেড মিস্টেক। কপি পেস্ট করছি তো ভুল হয়ে গেছে। টু স্ট্রোক সাইকেল ইঞ্জিন যেটা, ওখানে একটা সাইকেল বা একটা পাওয়ার আউটপুট পাইতে ইঞ্জিন কি হবে? ইঞ্জিন হচ্ছে একটা পাওয়ার আউটপুট পাওয়া। তো একটা সাইকেল কমপ্লিট হতে দুইটা স্ট্রোক লাগে। স্ট্রোক কি জিনিস এটা আমি পরে পড়াবো, জাস্ট একটু ডেফিনেশন মনে রাখো যে একটা সাইকেল কমপ্লিট করতে দুইটা স্ট্রোক লাগে টু স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে। 4 স্ট্রোক ইঞ্জিনের ক্ষেত্রে একটা সাইকেল কমপ্লিট করতে 4টা স্ট্রোক লাগে। ইঞ্জিন টার্মিনোলজি পড়ানোর সময় স্ট্রোক কি সব দেখাবো তোমাদেরকে, জাস্ট এটা এখন একটু ধারণা দিচ্ছি একটু, ঠিক আছে? সো টু স্ট্রোকের তাহলে দুইটা স্ট্রোকের নাম কি? আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড স্ট্রোক। আর 4 স্ট্রোকের ক্ষেত্রে সাকশন, কম্প্রেশন, এক্সপানশন, এক্সস্ট স্ট্রোক। শুধু এই নামগুলো মনে রেখো যে টু স্ট্রোকের একটা সাইকেল কমপ্লিট করতে দুইটা স্ট্রোক লাগে, যেটাকে আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড স্ট্রোক বলে। আর 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিনের ক্ষেত্রে একটা সাইকেল কমপ্লিট করতে 4টা স্ট্রোক লাগে, সেটা হচ্ছে সাকশন, কম্প্রেশন, এক্সপানশন এন্ড এক্সস্ট। ওকে, এই জি পর্যন্ত স্যার। মনে রাখলে হবে। তাহলে আমরা কি থার্মোডাইনামিক সাইকেল এবং ওয়ার্কিং সাইকেল এই অনুযায়ী ইঞ্জিনের ক্লাসিফিকেশন করে ফেলেছি। মেথড অফ চার্জিং কি সেটা আগে বলেছিলাম। মেথড অফ চার্জিং অনুযায়ী ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়, ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন এবং সুপার চার্জড ইঞ্জিন। আমরা যে মোটরসাইকেল গুলো ইউজ করি ন্যাচারালি অ্যাসপিরেটেড ইঞ্জিন, বড় ডিজেল বা পেট্রোল ইঞ্জিন যেগুলো আছে, যেহেতু প্রাইভেট কার, বাস, ট্রাক, এগুলো ম্যাক্সিমামই সুপার চার্জ ইঞ্জিন অর টার্বো চার্জ। ডিজেল ইঞ্জিন গুলোতে টার্বো চার্জার ইউজ করে আর পেট্রোল ইঞ্জিন গুলোকে সুপার চার্জার ইউজ করে। এখন বলবো ন্যাচারাল অ্যাসপিরেটেড অর্থ কি। ইঞ্জিন বলেছিলাম যে ইঞ্জিনের ভিতরে কি ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, সেগুলো কি হবে সিলিন্ডারের ভিতরে এয়ার অথবা ফুয়েল এয়ার মিক্সার নেওয়া হয় এবং এই নেওয়াটা আসে অ্যাটমসফিয়ারিক প্রেসার, নেয়ার অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর সুপার চার্জ যেটা, সেটা এয়ার অন ফুয়েল মিক্সার অ্যাবভ অ্যাটমসফিয়ারিক প্রেসার। অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে বেশি প্রেসারে এয়ার অথবা এয়ার ফুয়েল মিক্সারটা সিলিন্ডারে প্রবেশ করানো হয় সুপার চার্জের ক্ষেত্রে। এই দুটা জিনিস মনে রাখবো। অ্যাটমসফিয়ারিক প্রেসারে হলে হবে ন্যাচারাল অ্যাসপিরেটেড, আর অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে যদি 0.1 উপরে হয়ে যায় তাহলে এটা হবে সুপার চার্জ ইঞ্জিন। নেক্সট আসি ফুয়েল ইউজ। ইঞ্জিনটা কোন ফুয়েল ইউজ করে? যেমন আমরা যদি বাস বা ট্রাকের কথা চিন্তা করি তো ডিজেল ফুয়েল ইউজ করে। যদি যে পানি উঠানোর জন্য বা পাওয়ার টিলার চালার যে ইঞ্জিন যে বা ট্র্যাক্টর যেটা কি কি ফুয়েল ইউজ করে? ডিজেল ফুয়েল। এটা যদি মোটরসাইকেলের কথা যদি চিন্তা করি, প্রাইভেট কারের কথা যদি চিন্তা করি, সেখানে কি পেট্রোল ইউজ করে, তাই তো? আমাকে বলতে জি স্যার। মোটরসাইকেল কি ডিজেল না পেট্রোল ইউজ করে? পেট্রোল স্যার। ওকে, তো এই অনুযায়ী ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা যায় সেটা দেখো। লাইট অয়েল ইঞ্জিন, লাইট অয়েল বলার অর্থ হচ্ছে যে পেট্রোল যেটা, পেট্রোল ইঞ্জিন
বা সরি পেট্রোল ফুয়েল যেটা, সে পেট্রোল ফুয়েলটা খুব লাইট হয়ে থাকে। এটা পেট্রোলও বলে, অনেক সময় গ্যাসোলিনও বলে, গ্যাসোলিন ইঞ্জিনও বলে, লাইট অয়েল ইঞ্জিন। হেভি অয়েল ইঞ্জিন যেটাকে ডিজেল আর মিনারেল অয়েল বলে, এটা হেভি অয়েল বলার কারণ হচ্ছে যে এর ডেনসিটি পেট্রোলের থেকে বেশি। তোমরা যদি খেয়াল করো যে পেট্রোল ইঞ্জিন বা পেট্রোল যেটা বাজারে বিক্রি করে সবসময় কিন্তু একটা বোতলের ভিতরে বা একটা কন্টেনারে ভরে মুখ আটকে রাখে। কোনো কারণে যে পেট্রোলটা যদি কোনো বা কোনোর উপরে ঢালা হয় সাথে সাথে কিন্তু এটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু ডিজেলের ক্ষেত্রে দেখবা যেটা খুলে পাততে থাকে। এর কারণ হচ্ছে ডিজেলের ডেনসিটি বেশি এবং ভলাটাইলিটি কম, আর গ্যাসোলিনের ক্ষেত্রে ভলাটাইলিটি বেশি, ডেনসিটি কম। এই কারণে এটাকে লাইট এবং অয়েল ইঞ্জিন বলে, লাইট অয়েল এবং হেভি অয়েল বা হেভি অয়েল ইঞ্জিন বলা হচ্ছে। স্যার কেরোসিন দিয়ে চলে স্যার, পড়বে স্যার ফুয়েল ইউজ। জেট কেরোসিন দিয়ে চলে কি বললো? এই যে স্যার স্যার বিমান স্যার এরোপ্লেন, এরোপ্লেন অক্টেনে হাইড্রোজেন। এটা ফুয়েল বেসড এর মধ্যে পড়বে না স্যার? এটা ফুয়েল বেসড আছে, ওটা হচ্ছে লাইট। কথা বলছিলাম আমরা ইন্টারনাল কম্বাশন ইঞ্জিন। ওকে, গ্যাসিয়াস ফুয়েল ইঞ্জিন, সরি এটা তো গ্যাসিয়াস ফুয়েল ইঞ্জিন, এটাও ওটা গ্যাস, হাইড্রোজেন জেট, লিকুইড হাইড্রোজেন জেট ইঞ্জিনে ইউজ করা হয়। এছাড়াও ন্যাচারাল যে আছে, আমরা যে ময়মনসিংহ এখানে যে সিএনজি বলি, সিএনজি স্টেশন বলি, এটা কম্প্রেস ন্যাচারাল গ্যাস। যে গ্যাসটা আছে সেটাকে হাইলি কম্প্রেস করে সিলিন্ডারে প্রবেশ করিয়ে ওটাকে ফুয়েল হিসেবে ইউজ করা হচ্ছে। আর লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, এটা গ্যাসটাকে লিকুইড করে সিলিন্ডারে ভরে ওটা ইঞ্জিন হিসেবে ইঞ্জিন চালাতে ব্যবহার করা হচ্ছে। আর হাইড্রোজেন যেটা তোমাকে এক্সাম্পলই বললাম যে ইঞ্জিনের গ্যাসিয়াস ফুয়েল ইঞ্জিন। এরপরে আছে বায়োফুয়েল ইঞ্জিন, যেটা এটা সাধারণত ডিজেল টাইপ ইঞ্জিন হয়। ডিজেল যেটা আছে, ডিজেল এটা সার্টেন পার্সেন্টেজ অ্যালকোহল তৈরি করা হয়। ফুয়েল সিস্টেম যখন পড়াবো সবগুলো ডিটেইলস পড়াবো, ডেনসিটি কি, তোমার অ্যালকোহল গুলো অ্যাড করতে হবে, ডিটেইলস পড়াবো। তোমরা জাস্ট একটা ধারণা দিচ্ছি এখানে যে ফুয়েল অনুযায়ী কি কত ভাগে ভাগ করা হয় একটা ইঞ্জিন। নেক্সট আছে ফুয়েল সাপ্লাই। ফুয়েল ভাবে সাপ্লাই দিই আমরা, কার্বোরেটর টাইপ দিই, ইনজেকশন টাইপ দিই। আবার ইনজেকশন টাইপের আবার বিভিন্ন নাম আছে, সিঙ্গেল পয়েন্ট আছে, মাল্টি পয়েন্ট আছে, থ্রোটল বডি আছে, বিভিন্ন নাম আছে। আমরা ফুয়েল সাপ্লাই সিস্টেম পড়বো ইঞ্জিনে, তখন কার্বোরেটর কিভাবে কাজ করে আর ইনজেকশন টাইপ যেটা আছে, ইনজেকশন টাইপ কিভাবে কাজ করে এই ডিটেইলস শেখাবো তোমাদের। এর ভিতরে আমি দুটা লেকচার দিব, এই শুধু এই ফুয়েল সাপ্লাই সিস্টেম। ওকে, ফুয়েল সাপ্লাইয়ের মধ্যে ইএফআই ইঞ্জিন আসবে না? ইনজেকশন টাইপ না স্যার, ইএফআই আপনার এফআই ইঞ্জিনটা এটা এখন নতুন চলতেছে। নতুন চলতেছে, এটা ঠিক আছে। এটা ওখানেও কার্বোরেটর টাইপ, কার্বোরেটরই থাকে, সেন্সর থাকে স্যার। সেন্সরটা তোমার কন্ট্রোল করে কতটুকু ফুয়েল বা কতটুকু এয়ার মিক্স করবে, কিন্তু কার্বোরেটর থাকে। ইএফআই এর কিভাবে কাজ করে সেটা শেখে দেখাবো। আমরা শুধু এই দুইটা ভাগে ভাগ করে, যে কার্বোরেটর টাইপ এবং ইনজেকশন টাইপ। ইনজেকশন টাইপে এই যে সিঙ্গেল পয়েন্ট, মাল্টি পয়েন্ট, থ্রোটল বডি সবই থাকে। এর সাথে যদি একটা সেন্সর ইউজ করে দেওয়া হয় সেটাই হবে ইএফআই। বুঝতে পারছো? নেক্সট আছে মেথড অফ ইগনিশন। এটা দুই ভাগে ভাগ করা যায়, এটা স্পার্ক ইগনিশন আর একটা হচ্ছে কম্প্রেশন ইগনিশন। স্পার্ক ইগনিশন হচ্ছে
এক্সাম্পল বলি, বাসায় গ্যাসের চুলা আছে, তো গ্যাসের চুলা, তুমি গ্যাসের চুলা যদি অন করে রাখো আগুন ধরবে না। চুলা আছে কিন্তু আগুন ধরছে না যদি ওখানে একটা ইলেকট্রিক স্পার্ক না দেওয়া হয়। তো ইলেকট্রিক স্পার্কটা দেওয়া হচ্ছে ওই গ্যাসটা আগুন ধরার জন্য যে পরিমাণ হিট দরকার ওই হিটটা প্রডিউস হচ্ছে না। তুমি গ্যাসে আগুন ধরছে। গ্যাস লাইটার যেটা আছে, গ্যাস লাইটার কি হয়, পাইপে গ্যাস থাকে, উপরে একটা ইয়ে থাকে, ম্যাগনেসিয়ামের একটা স্টোন থাকে, ওখানে যদি তুমি স্পার্ক তৈরি করো সাথে সাথে আগুন ধরছে। যদি ওই স্পার্ক তৈরি না হয় তাহলে কিন্তু ওই গ্যাসে আগুন ধরবে না। আর কম্প্রেশন ইগনিশনের এটা যেটা সিস্টেম, একটা জিনিসকে খুব হিটেড করা রাখা, হিটেড করে ফেলা হয়েছে, খুব গরম আছে, ওর উপরে যদি তুমি কোনো একটা বার্নিং কোনো পদার্থ যদি দাও তাহলে ওটা আরো জ্বলে জ্বলে খুব হচ্ছে কি কি বলে এক্সপ্লোসিভের মতো জ্বলে উঠবে। এক্সপ্লোসিভ চেনো? এক্সপ্লোসিভ কাকে বলে? বিস্ফোরকের মতো জ্বলে উঠবে। আমরা আতশবাজি ফুটাই না? আচ্ছা, এটা না দিয়ে তুমি কি তামিল সিনেমা দেখছো? জি স্যার। এই যে কলাবেরি একটা গান আছে না, কলাবেরি ডে, জি স্যার। ধানুষের, ওখানে মেলার একটা দৃশ্য আছে, দেখবা ওর হাতে একটা মশাল আছে, ওর মশালের উপরে মুখ থেকে কি যেন একটা ছিটায় দিচ্ছে আর এক্সপ্লোসিভের মতো আগুন ধরছে। দেখছো কি? না, ওইভাবে খেয়াল করেনি। মুখ থেকে ওটা কেরোসিন ফেলে দেওয়া হচ্ছে, আর যেহেতু হাতে যে মশালটা আছে ওটা অলরেডি হিটেড আছে, তো ওখানে ফুয়েল ফেলার সাথে সাথে ওটা আরো বেশি দপদপ করে জ্বলে উঠছে। ওটা হচ্ছে ওখানে হিটেড আছে। আর এখানে যে কম্প্রেশন ইগনিশন যেটা বলা হচ্ছে, এখানে এয়ারটাকে কম্প্রেস করে হাই হিট প্রডিউস করা হয়, এবং ওই হাই হিট যেটা হচ্ছে ওর উপরে ফুয়েল যখন দেওয়া হচ্ছে সাথে সাথে ফুয়েলটা বার্ন হয়ে যাচ্ছে। স্পার্ক ইগনিশন ইলেকট্রিক স্পার্ক রিকোয়ার্ড, আর compression ignition কি হচ্ছে, air is compressed to generate heat and fuel is injected over the heated air to start ignition. আমি পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিন অপারেশন যখন দেখাবো কিভাবে হিট জেনারেট হচ্ছে সেটাও তোমাদেরকে অ্যানিমেশন দিয়ে আমি দেখাবো। শুধু মনে রাখবা যে ইলেকট্রিক স্পার্ক প্রয়োজন হয় এসআই ইঞ্জিন, স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ক্ষেত্রে, আর কম্প্রেশন ইগনিশনের ক্ষেত্রে এখানে এয়ারটাকে কম্প্রেস করে হাই হিট ইউজ করা হয়, যেখানে ফুয়েল সাপ্লাই দিলে অটোমেটিক বার্ন হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, স্টেপ বাই স্টেপ আসলে খুব ভালো হতো। যে কুলিং সিস্টেম অনুযায়ী ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ওয়াটার কোল্ড ইঞ্জিন আর একটা হচ্ছে এয়ার কোল্ড ইঞ্জিন। মানে ওয়াটার কোল্ড কখন, যখন ওয়াটারটাকে ইঞ্জিনের যে হিটটা প্রডিউস হয়েছে বা ইঞ্জিন যে হিটেড হয়েছে ওই হিটেড ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য যখন ওয়াটার ইউজ করবো সেটাকে বলা হবে ওয়াটার কোল্ড ইঞ্জিন। আর যদি এয়ার স্ট্রিম ইউজ করা হয়, এয়ার ইউজ করা হয় তাহলে সেটাকে বলবো এয়ার কোল্ড ইঞ্জিন। এর উপরেও আমি একটা লেকচার দিব, সেটা হচ্ছে 1 আওয়ারও হতে পারে, 1.5 আওয়ারও হতে পারে। আমি দেখব যে টপিকসের সময় বেশি লাগবে, আমার কথা শোনো মনোযোগ করে, আমি যদি 1 ঘন্টায় যে টপিক শেষ করতে পারবো সেদিন ক্লাস শুরু করব 10টায়, আর যেদিন দেখবো যে 1 ঘন্টা শুরু করতে পারবো না সেদিন শুরু করবো 9:30 থেকে 10:45। যেন ওই একদিনে, যেহেতু 10টায় আর কোনো ক্লাস নাই, ওই এক লেকচার 2 দিন না নিয়ে একদিনে লেকচারটা শেষ করে দিতে, তোমরা যদি কোঅপারেট করো। বুঝতে পারছো বিষয়টা? জি স্যার।
আমি হাজী দানেশ ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে ক্লাস নিতে যাই। আমি ক্লাস নিলে একটানা 1.5 ঘন্টা ক্লাস নিই। কারণ 1.5 ঘন্টা ক্লাস নিলে দুই 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 লেকচার দিলে যে ক্লাসটা নেওয়া যায় তার থেকে বেশি ক্লাস নেওয়া যায়। একটা ক্লাস অর্ধেক শেষ করে নেক্সট ডেতে শুরু করলে আগের লেকচারও কন্টিনিউ করা লাগে, নাহলে কিন্তু সব ভুলে যায়। কিন্তু আমি যদি কন্টিনিউয়াস 1.5 ঘন্টা ক্লাস নিই তাহলে খুব ইফেক্টিভ হয়। ওইভাবে সবসময় আমার ক্লাসের ম্যাটেরিয়ালস গুলো রেডি করে। এরপরে আসো সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট। সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী আমরা অনেকগুলো ভাবে একটা ইঞ্জিনকে ভাগ করতে পারি। এক্সাম্পল দেখো, ইন লাইন, লাইন, ভি লাইন। সিলিন্ডার যেগুলো আছে সেটা অনেকটা ভি শেপ ক্রিয়েট করে, ভি এর মতো। দেখবো যে অনেক যে জিপ গুলো আছে না, পাজেরো জিপ, যেগুলো পাজেরো জিপে গুলোকে কিন্তু বলা হয় ইনলাইন ইঞ্জিন আছে বা ভি লাইন ইঞ্জিন আছে, বিভিন্ন নামকরণ করা আছে। ওই ইঞ্জিন লেখা আছে ভি 2.0 লিটার, ইন 2.0 লিটার, বিভিন্ন নামকরণ করা থাকে। এটাই হচ্ছে যে পিস্টন এবং সিলিন্ডার, যেটা পিস্টন সিলিন্ডারের অ্যারেঞ্জমেন্ট কিরকম আছে। এটা দেখা যাচ্ছে 2 সিলিন্ডারের একটা ইঞ্জিন, কিন্তু পিস্টন গুলো যেভাবে সাজানো আছে সেটা ভি ফর্ম করেছে। আরেকটা দেখো, অপোজ সিলিন্ডার ইঞ্জিন। এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ডার, তো সিলিন্ডার দুইটা কি অপোজিটে লাগানো আছে। আবার এটার ক্ষেত্রে দেখো উল্টা ঘটনা, অপোজ পিস্টন ইঞ্জিন, পিস্টন দুটো অপোজিটে লাগানো আছে। আরেকটা আছে রেডিয়াল ইঞ্জিন। রেডিয়াল ইঞ্জিনের কাজ করে এখান থেকে জাস্ট ক্লকওয়াইজ ঘুরতে থাকে এর অপারেশন গুলো। তো আমরা ইঞ্জিনের প্রকারভেদ গুলোকে দেখলাম যে কোনটা কি। সিলিন্ডার অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী ইঞ্জিনকে কত ভাগে ভাগ করা যায়: ইন লাইন, ভি লাইন, অপোজ সিলিন্ডার, অপোজ পিস্টন, রেডিয়াল। আরেকটা আছে রোটারি ইঞ্জিন আছে। রোটারি ইঞ্জিন মানে কি জানি ওয়াঙ্কেল একটা ইঞ্জিন আছে, ওইগুলো আমরা এখানে পড়াই না, জাস্ট আমরা এই 5টাকে সাধারণত দেখাই। নেক্সট নাম্বার অফ সিলিন্ডার। একটা ইঞ্জিনে কয় সিলিন্ডার পর্যন্ত হতে পারে, তোমাদের কি কারো ধারণা আছে? সাফিউল, বলো তো একটা ইঞ্জিনে কয়টা সিলিন্ডার হতে পারে? স্যার সর্বনিম্ন একটা সিলিন্ডার দিয়ে স্যার ইঞ্জিন হয়। আর সর্বোচ্চ? আমার জানা মতে স্যার সর্বোচ্চ 16 সিলিন্ডার ইঞ্জিন আমার জানা মতে স্যার আছে। 16 সিলিন্ডারের ইঞ্জিন কি দেখছো কখনো? না স্যার আমি দেখিনি স্যার, তবে যে স্যার বুগাটি ভেরন গাড়িতে শুনেছি স্যার আছে এরকম। সিলিন্ডার 16টা না ভালভ 16টা? স্যার V16 সিলিন্ডার এখন স্যার। ওখানে V16 অর্থাৎ ভালভ আছে 16টা। 8 সিলিন্ডার। আমরা যে নর্মাল যেগুলো দেখি মোটরসাইকেল গুলো সিঙ্গেল সিলিন্ডার, প্রাইভেট কার যেগুলো আছে ওটা 3 সিলিন্ডার আছে, 4 সিলিন্ডার আছে। ট্রাক্টর গুলো 3 to 4, অনেক সময় 6 হতে পারে। আর বাস বা ট্রাক যেগুলো আছে এটা 6 সিলিন্ডার পর্যন্ত হয়। আর বুগাটি ভেরন বা অন্য যেগুলো আছে দেখা যাচ্ছে যে 500 হর্স পাওয়ার আরো বেশি, সেগুলো সিলিন্ডার নাম্বার কতগুলো আছে একটা স্পেসিফিক না, মডেল টু ভেরি করে। আমরা সাধারণত সিঙ্গেল 3, 4, 6 এগুলো আমরা ধরে নিব আমাদের এগ্রিকালচারাল ফিল্ড ইউজ করা হচ্ছে, এটা মাথায় রেখে। I have only one cylinder motorbike আর have cylinder more than one, একের অধিক হলে সেটা হয়ে যাবে মাল্টি সিলিন্ডার, তাই তো? একের অধিক হলে মাল্টি। জি স্যার। এরপরে আসো ক্লাসিফিকেশন বেসড অন স্পিড। আগে বলেছিলাম কিছু আস্তে চলে, কিছু একটু দ্রুত, আর কিছু আরো জোরে চলে, কিন্তু ড্রাইভারের হাতে পড়লে এটার স্পিড চেঞ্জ হয়ে যায়। তো ড্রাইভার কিভাবে চালাচ্ছে? কেউ কি হানিফ পরিবহনে বাসে গিয়েছে? জি স্যার। ঢাকা থেকে কোথায় গেছিলে মিনাজ?
তো ঢাকা থেকে ময়মনসিংহ, ঢাকা থেকে বগুড়া। ঢাকা থেকে তো হানিফ পরিবহনের বাস তো নাই, এনা পরিবহন আছে। স্যার হানিফে একবার আসছিলাম স্যার, তো বগুড়া আর থেকে ঢাকা থেকে হতো দিনাজপুর স্যার। হানিফে। তাহলে তারপর ওটা স্যার কি? অনেক অ্যাক্সিডেন্ট হয়। আচ্ছা, ঢাকা থেকে দিনাজপুর, ঢাকা থেকে রাজশাহী, প্রায় অল ওভার বাংলাদেশে আছে, কিন্তু ঢাকা টু ময়মনসিংহ নাই। ঢাকা থেকে রংপুর। ঢাকা টু ময়মনসিংহ হচ্ছে এনা রাজত্ব করে। ওই হানিফের যে টিকিট আছে, হ্যাঁ, হানিফের টিকিটে কিন্তু লেখা থাকে যে সড়ক পথে আকাশ ভ্রমণের ছোঁয়া, বিমানের ছোঁয়া, না কি যেন একটা ট্রাম আছে। এখন আর ইউজ করে না স্যার, আগে করতো। আচ্ছা, কারণ লোকজন জানতো যে আগে চেষ্টা করতো যে যত দ্রুত পৌঁছানো যায়। যেমন আমার বাসা ঝিনাইদহ, যদি পদ্মার ওখানে যদি যে পাটুরিয়া এবং দৌলতদিয়া ঘাটে যদি জ্যাম না হতো, তাহলে দেখা যাচ্ছে 3 ঘন্টা, 3.5 ঘন্টায় ঢাকা টু ময়মনসিংহ, ঝিনাইদহ চলে যাওয়া যেত। এখন কিন্তু ওইভাবে যায় না, কারণ এখন সরকার থেকে বলে দিয়েছে যে গাড়ি একটা সার্টেন লিমিট, তার উপরে যাওয়া যাবে না। ওই ইঞ্জিন যেহেতু পড়াবো, ইঞ্জিনের ওখানে একটা জিনিস বলে যে ইঞ্জিনের যে স্পিড কন্ট্রোলার, যেটা স্পিড কন্ট্রোলারের জন্য একটা কম্পোনেন্ট থাকে যেটাকে বলে গভর্নর, ইঞ্জিন গভর্নর। এটা সাধারণত ডিজেল ইঞ্জিনে থাকে। ডিজেল ইঞ্জিনে ইঞ্জিন গভর্নর থাকে, গভর্নরটাই সাধারণত স্পিডটাকে কন্ট্রোল করে। তোমরা কি জানো যে স্পিডের সাথে পাওয়ারের যে একটা সম্পর্ক আছে? স্পিডের সাথে টর্কের একটা সম্পর্ক আছে, এগুলো কি পড়ছো তোমরা? কেউ কথা বলে না। স্পিড এবং টর্ক, তাদের একটা রিলেশন আছে, তোমরা কি জানো কিনা এটা? তো জানি না স্যার। টর্ক এবং স্পিডের রিলেশনটা হচ্ছে ভাইস ভার্সা। এবার বুঝছো ভাইস ভার্সা কি? ইনভার্স, সরি, নট ভাইস ভার্সা, ইনভার্স। টর্ক বাড়লে স্পিড কম হবে, টর্ক কমলে স্পিড বেশি হবে। এর এক্সাম্পল হচ্ছে গাড়ি, তা তুমি একটা মোটরসাইকেল চালাচ্ছ, মোটরসাইকেল নর্মাল যেভাবে চালাচ্ছ, ফোর্থ গিয়ারে দিয়ে তুমি চালিয়ে যাচ্ছ। যদি সামনে একটা উঁচু কালভার্ট আসে, সেক্ষেত্রে কিন্তু তুমি গিয়ারটা কমায় দিচ্ছ। গিয়ার কমানোর অর্থ কি? তুমি স্পিডটাকে চেঞ্জ করলে। ওখানে যদি তুমি 4 গিয়ারে যেতে চাও, স্টিপের যে ওখানে যে টর্কটা দরকার ব্রিজে ওঠার জন্য, সেই টর্কটা তোমার ডেভেলপ হচ্ছে না ইঞ্জিনে, ওই জন্য ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। আর যদি তুমি স্পিডটা কমায় দাও, ইঞ্জিনের স্লো যাবে, কিন্তু ওই ব্রিজে ওঠার জন্য যে পাওয়ার দরকার বা যে টর্কটা দরকার, টর্কটা ঠিকই ডেভেলপ হবে। এই জন্য দেখা যায় যে ট্র্যাক্টর হচ্ছে জমি চাষ করার ক্ষেত্রে ইউজ করা হয়, ওই জন্য ওর স্পিড রেঞ্জটা কমায় দেওয়া হয়। আর বাস, ট্রাক যেগুলো আছে হাইওয়েতে ইউজ করে, সেখানে স্পিডটা একটু বেশি দেওয়া হয়, কারণ ওখানে অত বেশি টর্ক প্রয়োজন হয় না ফিল্ডের মতো। তাহলে আসো আমরা স্পিড অনুযায়ী ইঞ্জিনকে কয় ভাগে ভাগ করতে পারি? লো স্পিড ইঞ্জিন, মিডিয়াম স্পিড ইঞ্জিন, হাই স্পিড ইঞ্জিন। এই জাকিরুল, তুমি কি অটোতে না বাইসাইকেলে? আশেপাশে যেন হর্ন শুনতেছে। স্যার স্যার আমি এই যে জাকিরুল, করো, মিউট স্যার করো। আমাকে বললেন? হ্যাঁ, এটা মিউট করো। সো লো স্পিড কখন হবে? লো স্যার আমাকে স্পিড, বললেন? জাকিরুলকে তো বলছি মনে হয়, জাকিরুল হাসান সিআর। স্যার আমি তো স্যার রুমে বসে আছি স্যার। না না, শব্দ হচ্ছে তো, ওই জন্য বললাম, মিউট করে রাখো। আচ্ছা, লো স্পিড ইঞ্জিন, স্পিড বিলো 350 আরপিএম। আরপিএম কি জানো? আরপিএম মিনিং কি? স্যার রোটেশন পার মিনিট। রেভলিউশন রেভুলেশন পার মিনিট। রেভলিউশন, রোটেশন একই। তাহলে 350 আরপিএম এর ভিতরে যদি কোনো ইঞ্জিন থাকে, তো এখানে তো এক্সাম্পলটা ভুল বললাম, লো স্পিড ইঞ্জিন ভুল বলেছে, এক্সাম্পল ভুল হয়েছে। হ্যাঁ, এক্সাম্পলটা আমি কারেকশন করে দিব নোট দেওয়ার সময়।
মিডিয়াম স্পিড ইঞ্জিন 350 থেকে এখানে মিডিয়াম স্পিড ইঞ্জিন যেটা সেটা হবে 350 থেকে 1000 আরপিএম এর ভিতরে। হাই স্পিড ইঞ্জিন যেটা সেটা হবে গ্রেটার দ্যান 1000 আরপিএম। ওকে, সো এই নামটা তোমরা একটু মনে রেখো যে কোথায় করতে হবে। এটা আমি কারেকশন করে দিয়েছি, তোমাদের যখন হ্যান্ড আউট দিব তখন ক্লিয়ার হবে। তো আমরা স্পিড অনুযায়ী ভাগ করেছি লো, মিডিয়াম এন্ড হাই স্পিড ইঞ্জিন। এখন আসছে যে ফিল্ড অফ অ্যাপ্লিকেশন আমরা কোথায় ইউজ করি। ইউজ অনুযায়ী ইঞ্জিনকে কয়েকটা ভাগে ভাগ করা যায়, সেটা আসে কি ভাগে আছে। স্টেশনারি ইঞ্জিন ফর পাওয়ার জেনারেশন, মেরিন ইঞ্জিন ফর প্রপালশন অফ শিপ, মানে শিপ যেগুলো আছে লঞ্চ বলো বড় জাহাজ বলো যাই বলো সেখানে যে ইঞ্জিন ইউজ করা হয় তাকে মেরিন ইঞ্জিন, এবং এটা একটু ডিফারেন্ট হয় ডিজাইনটা। অটোমোবাইল ইঞ্জিন ফর ল্যান্ড ট্রান্সপোর্ট, আমরা যে বাস ট্রাক যা বলে এগুলোকে সব অটোমোবাইল ইঞ্জিন বলে। অ্যারো ইঞ্জিন ফর এয়ারক্রাফট, আর লোকোমোটিভ ইঞ্জিন ফর রেলওয়েজ। লোকোমোটিভ এটা টার্মিনোলজিটা তোমার রেলওয়ে ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা হয়। তো এই ইঞ্জিনের ডিজাইন, স্টার্টিং, ফুয়েল সাপ্লাই সিস্টেম সবকিছু একটু অন্য ইঞ্জিনের থেকে কিছুটা চেঞ্জ থাকে, মানে একটা ইঞ্জিনের সাথে আরেকটার হুবহু মিল নাই, কারণ ইউজ অনুযায়ী তার কিছু ডিজাইনের চেঞ্জ করে, কিন্তু বেসিক কিছু পার্ট আছে যেটা সব ইঞ্জিনের ক্ষেত্রে একই বেসিক প্রিন্সিপাল। সো আমরা আজকে অনেক ক্লাস নিয়ে ফেলেছি। আমরা 3:30 শুরু করতে চেয়েছিলাম, তোমরা দেরি করতেছিলে বলে হয়তো 10-15 মিনিট ওয়েট করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি ক্লাস 1 ঘন্টায় নিয়েছি। সো নেক্সট ক্লাস ইঞ্জিন কম্পোনেন্টস। ইঞ্জিন অপারেশন বোঝানোর আগে আমি শেখাবো যে ইঞ্জিন কম্পোনেন্টস গুলো আগে শিখি। ইঞ্জিন কম্পোনেন্ট সম্বন্ধে ধারণা দেওয়ার পরে আমি যখন বলবো যে এই ইঞ্জিনের এই কম্পোনেন্ট এখান থেকে ওখানে গেলে এই পাওয়ার হচ্ছে, এই জায়গায় আসলে এই পাওয়ার হচ্ছে, তখন বুঝতে সুবিধা হবে। তো নেক্সট ক্লাসে পড়াবো মেজর ইঞ্জিন কম্পোনেন্টস। তো আজ এই পর্যন্ত। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো। স্যার হিট ইঞ্জিনের জন্য কোন বইটা ফলো করব? হিট ইঞ্জিনে আমি যেটা পড়াচ্ছি সেটা অনেকগুলো রাইটারের বই থেকে নিয়ে কম্বাইন্ডলি পড়াচ্ছি। আমি তোমাদেরকে যখন যে রাইটারের বই থেকে পড়াবো তার ফটোকপি বা পিডিএফ কপি দিয়ে দিব। বুঝতে পেরেছো আমার কথা? জি স্যার। স্যার স্লাইড কি স্যার এখন দেয়া যাবে নাকি স্যার পরে? অবশ্যই স্লাইড দিব স্যার এখন দিলে একটু ভালো হতো স্যার। এখনই দিয়ে দেব। আচ্ছা, আমি তোমাদের যে শেয়ার আছে শেয়ার দুইজনকে দিয়ে দিই, তোমরা ওখান থেকে কালেক্ট করে নিও। আমি প্রথমে চাইছিলাম যে একটা গ্রুপ করতে, কিন্তু তোমরা পোলাপান মানুষ, গ্রুপে মানে কি করবো, যে গ্রুপে টিচাররা থাকে সেখানেও ফ্রেন্ডদের সাথে যেভাবে আড্ডা করে দাও বা মস্করা করো সেটা ওই জায়গায় কমেন্টস করে ফেলা। কারো কোনো কোশ্চেন আছে? কেউ কথা বলে না তো? না স্যার, কোশ্চেন নেই। আর আমি যখন পরীক্ষা নিব তখন কিন্তু তোমাদের যারা সিনিয়র আছে ওদের সাথে একটু কথা বলে নিও, যারা ফুডের আছে বা এগ্রি ইঞ্জিনিয়ারিং দের সাথে আমার ইন্টারাকশন খুব কম হয়। এবছর লাকিলি তোমাদের সাথে টুতেই শুরু হয়ে গেল ইন্টারাকশন।
আমাদের যারা ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আছে সাধারণত আমি তোমাদের সাথে ক্লাস শুরু করি লেভেল 4 থেকে। লেভেল 4 এর ক্লাস ওই 4 এর ভিতরে আমি অনেকগুলো ক্লাস নিই। 4-1 এ 2টা ক্লাস নিই, 4-2 তে কোনো সময় 2টা সাবজেক্ট নিই, কোনো সময় 3টা সাবজেক্ট নিই। সেটা আমার অ্যাবিলিটির উপরে নির্ভর করে। তো তোমরা লিভ করতে পারো। ও এখন পার্টিসিপেন্ট অনেক হয়ে গেছে, 101 জন এসেছে। ওকে ঠিক আছে, তোমরা লিভ করতে পারো আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমরা ওখান থেকে নিয়ে নিব।